দর্শক, আমরা কিন্তু সকলেই জানি একজন সফল নারীর পেছনে যেমন পুরুষ কাজ করে, ঠিক তেমনই একজন সফল পুরুষের পেছনে কিন্তু কাজ করেন একজন সফল নারী। মেহেরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে। আপনার সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকব। 2025 সালের 21 জুলাই ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা কাঁদিয়েছিল দেশের মানুষকে। প্লেনের ফুয়েলের আগুনে দগ্ধ শরীর নিয়ে ছোট্ট শিশুদের ছোটাছুটি আর আগুনে পোড়া মৃতদেহগুলো যেন বহন করতে পারছিল না বাংলাদেশ। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আগুনের মধ্যে ছুটে গিয়ে একে একে 20 জনেরও অধিক শিশুকে বের করে এনেছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মহিয়সী নারী মাহরিন চৌধুরী। কোমলমতি শিশুদের জীবন বাঁচিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ খবরে শোকে ভেঙে পড়া দেশবাসীর সাথে একাত্ম হয়ে মাহরিন চৌধুরীর নাম উল্লেখ করে শোক জানিয়েছিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বীরত্বসূচক মৃত্যুর পরে তার আরেকটি ঐতিহাসিক পরিচয় জানতে পারে বাংলাদেশ। তা হল মাহরিন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি, বেগম খালেদা জিয়ার কোমল স্নেহে বেড়ে ওঠা কন্যা আর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চাচাতো বোন। সমাজসেবায় অসামান্য অবদান রাখায় সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক 2026-এ ভূষিত করেছে। আজ আমাদের অতিথি হয়েছেন মহিয়সী নারী মাহরিন চৌধুরীর স্বামী, জিয়া পরিবারের সদস্য জনাব মনসুর হেলাল। আজ আমাদের মাঝে গল্প করব ঠিক এমনই একজন স্টোরিকে নিয়ে এবং এমন একজন মানুষের সাথে যার স্ত্রীর অবদান সম্পর্কে আমরা সকলেই খুব ভালোভাবে অবগত। যদি বলি মাইলস্টোন স্কুলের সেই বিমান দুর্ঘটনার কথা, তাহলে কিন্তু সকলেরই জানা। সেই দুর্ঘটনার সময় একজন মহিয়সী নারী ছিলেন যিনি তার জীবনের পরোয়া না করে একে একে 20 জন স্কুল ছাত্রীকে কিন্তু সেই দগ্ধতার জায়গা থেকে, আগুন লীলার শাখা থেকে একদম ছিনিয়ে নিয়ে বেঁচে নিয়ে এসেছিলেন। কথা বলবো সেই মহিয়সী নারীর হাজবেন্ডের সাথে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত মাহরিন চৌধুরীর স্বামী মোহাম্মদ মনসুর হেলাল। শুভ সকাল, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো আছি আমি। আপনাকে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে, কারণ আমরা বারবার বলছি যার কথা, আপনার স্ত্রীর কথা। তিনি রিসেন্টলি স্বাধীনতা পদক পেয়েছেন। তো এটা নিয়ে একটু জানতে চাই যে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন স্বাধীনতা পদকটা হলো বাংলাদেশ সরকারের সবচেয়ে বেসামরিক, সবচেয়ে সম্মানিত একটা পদক, যেটা ধরেন মোটামুটি প্রত্যেকটা মানুষেরই, যে বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে প্রত্যেকের তার নিজস্ব কর্মের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে এই পদকটা পাওয়ার। তো আজকে হয়তো মাহরিন চৌধুরী যে আমার স্ত্রী হিসেবে নয়, সে ধরেন আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, কিন্তু তার অবর্তমানেও জাতি তাকে যেভাবে স্মরণ করে তাকে এই মূল্যায়নটুকু করেছে এবং তাকে এই স্বাধীনতা পদকটা দিয়েছে তার অমূল্য কৃতিত্বের জন্য, এই জন্য আমি সত্যি কথা খুবই আনন্দিত এবং আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই, কারণ দেশবাসীও এই পুরস্কারের জন্য আসলে সমভাবে সাহায্য করেছে এবং প্রত্যেকটা মানুষ তাকে হৃদয় থেকে গ্রহণ করেছে, এই জন্য আমি আসলে আনন্দিত। ধন্যবাদ। আমরা একটু সেই স্কুলের দিনের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার দিনটা একটু স্মরণ করতে চাই। সেটা আপনার জন্য ওই দিনটা কেমন ছিল? আসলে এই 2025 সালের 21শে জুলাই দুপুর জাস্ট ধরেন 1:18 আমার কাছে একটা ফোন আসে। সেটা আমার বড় ভাবি ফোন দিয়ে জাস্ট মাহরিন সম্পর্কে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে কি ওর কোনো কথা হয়েছে কি না। তো আমি বললাম যে না ভাবি, এখন কোনো কথা তো হয় নাই। বলো যে ওর বিল্ডিংয়ের উপরে একটা প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করছে, জাস্ট এই কথাটুকুই বলো ওকে আমি ফোন দিচ্ছি, পাচ্ছি না, তুমি একটু ট্রাই করো। তো আমি বেশ কয়েকবার ফোনে ট্রাই করলাম, রিং বাজলো বাট ধরলো না। 3-4 বার রিং বাজার পরে অ্যাকচুয়ালি ফোনটা অফ হয়ে গেল। তো আমি অন্যভাবে ট্রাই করলাম, আরও বেশ কিছু ওই বিল্ডিংয়েরই কিছু টিচার যাদের নাম্বার আমার কাছে ছিল,
তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু অ্যাকচুয়ালি ওই মুহূর্তে কেউই ফোনটা পিক করতেছিল না। পরবর্তীতে আরও কিছুক্ষণ পরে 4-5 মিনিট পরে একটা টিচার ধরলো, ধরার পর বলল যে ভাই আমরা কে কোথায় আছি আমরা কেউ কিছু জানি না, আমাদের এখানে একটা খুব ভয়াবহ অবস্থা, আপনি যত দ্রুত পারেন আপনি আসেন স্কুলের এখানে, ম্যাডাম কোথায় আছে আমরা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো পরবর্তীতে তখন আমি অফিসে ছিলাম, আমার অফিস বনানীতে, আমি বনানী থেকে রওনা দেওয়ার পরে জাস্ট উত্তরার কাছাকাছি পৌঁছানোর পরে একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে। তখন আমি ফোন ধরার পর বলল যে ভাই আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলতেছি, ম্যাডাম আমার গাড়িতে আছে, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি, আপনি কোথায় আছেন, আপনি বার্ন ইউনিটে দ্রুত মুভ করেন। তো পরবর্তীতে আমি ওই জায়গা থেকেই বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো তখন বাজে প্রায় বার্ন ইউনিটে আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। 3টার সময় এসে বার্ন ইউনিটের মানে এইচডিও যেই সেকশনটা, ওইখানে গিয়ে ওকে ফার্স্ট আমি দেখতে পেলাম, এবং তখনও সে অ্যালাইভ ছিল। তো আমার সাথে আমাকে দেখি সে বলল যে তুমি আসছো? তো আমি বললাম যে হ্যাঁ আমি আসছি। তো আমি জিজ্ঞাসা করলাম তোমার এটা কীভাবে এইরকম অবস্থা হলো? বলে যে আমি ঠিক জানি না কিভাবে হলো। তো এর ভিতরেই বিশ্বাস করেন ওই সিচুয়েশনে আরও প্রায় একের পর এক অ্যাম্বুলেন্স আসতেছে, বাচ্চা আসতেছে, প্রত্যেকটা মানুষেরই অলমোস্ট এই যে কোমলমতি শিশুগুলা ছিল ম্যাক্সিমামেরই ধরেন যে অন অ্যান অ্যাভারেজ 50% বার্ন, যদি আমি অ্যাভারেজলি সবাইকে মিন করি। হ্যাঁ, কারো হয়তো 20%, কারো 30%, কারো 70%, কারো 100%, যেমন মাহিরিনের টোটালি 100%। ফার্স্টে এক ডাক্তার বলল যে 80%, পরে ভালোভাবে এক্সামিন করে বলল যে স্যার ওনার অলমোস্ট 100%ই ইনসাইড ইনার এবং আউটার টোটাল বার্ন, ইনহেল বার্ন। সো ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো ওনাকে আমরা একটু আইসিইউতে শিফট করতেছি। তো আইসিইউতে শিফট করলো। তো ইন দ্য মিন টাইম পাশের বেডে একটা ছোট্ট মেয়ে ছিল। তো ওই মেয়েটা বলতেছিল যে আঙ্কেল এই মিসই তো আমাকে বাঁচাইছে, মিসের এইরকম কিভাবে হলো? তখন অ্যাকচুয়াল সত্যি কথা কি জানতে পারলাম যে তাইলে মেবি সে আগে ভালো ছিল, যেহেতু বাচ্চাটা ওই স্টুডেন্টটা বলল যে মিস তো সুস্থ ছিল, কিন্তু মিসের এরকম হইলো কিভাবে? তখন আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার স্টুডেন্ট তো বলতেছে তুমি সুস্থ ছিল, এরকম হলো কেন? বলে যে আমি ওদের বাচ্চা ওদের বের করতে গিয়ে কিছু বাচ্চাকে বের করছি, বের করার পরে হঠাৎ করে একটা শব্দ হলো, তারপরে আর আমার কিছু জানি না, পরে আমার এই অবস্থা। তো এই ছিল লাস্ট অবস্থাটা ওই সময় এইটা। তো এর ভিতরে ও অনেক কথা বলার চেষ্টা করলো, অনেকক্ষণ কথা বললো, ওর সর্বোচ্চ কথা বারবার বলতেছিল দেখো আমার যে অবস্থা আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আমি মারা যাচ্ছি, মারা যাব, আমাকে আমার বাবা মার পাশে কবর দিবেন, এটাই, আর তুমি আমার বাচ্চাদের জন্য লেখাপড়াটা যাতে ঠিকভাবে চলে। তো এইভাবেই বারবার বলতেছিল। তো ওই সময় আমি বলতেছিলাম যে না তুমি হয়ে না, আমরা আছি, হ্যাঁ আল্লাহ আমাদের করবে। তো বলে যে না এই অবস্থায় কেউ বাঁচে না, আমার অবস্থা খুব ভালো না, আমি হয়তো আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না। তো এই ধরনের কথাগুলোই লাস্ট পর্যন্ত বললো। পরে একেবারেই তখন 8টা রাত 8টার মতো, তখন লাস্ট সে আর নিতে পারতেছিল না, বলতেছে যে আমি আর থাকবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না। তো এই আর কি। তারপর জাস্ট ডাক্তারও বলল যে ভাই অবস্থা খুব একটা ভালো না ম্যাডামের, আপনারা একটু ম্যাডাম একটু দোয়া টোয়া পড়ান। তো আসলে ও নিজের থেকে নিজেই দোয়া পড়তেছিল। আমি জানি না মানুষের শক্তিটা এত কোত্থেকে আসে, এত বেশি আল্লাহ জানে। সত্যি কথা কি ওই মুহূর্তে যদি আমি ওই রকম সিচুয়েশনে থাকতাম বা ওই রকম সিচুয়েশনে গিয়ে বাচ্চাদের উদ্ধার করার মতো, সত্যি কথা আমার ভিতরে ওই সাহসিকতা মনে হয় ওই সময় কাজ করতো না। হয়তো গড গিফটেড কিছু একটা ওই সময় ওর ভিতরে কাজ করছে সেইটা। তো এই হইলো অবস্থা, ওই দিনের সিচুয়েশন লাস্ট ওই মুহূর্ত পর্যন্ত। পরে ডাক্তার বলল যে দেখেন উনি তো চলেই যাবে,
তো আমরা একটু শেষ সময়টাকে ওনাকে একটু ভেন্টিলেশনে দিয়ে ওনাকে একটু যতটুকু পেইন ফ্রি করতে পারি। তো পরে আমি পারমিশন দিলাম, তার আধা ঘন্টা পরে কার্ডিয়াক অ্যারেস্ট করে ও আমাদের ছেড়ে চলে গেল। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা আমাদের খুব বেশি, আমরা আসলে আপনার জায়গাটা উই আর ভেরি সরি ফর দ্যাট। উনি আমাদের জন্য যেভাবে করেছেন এবং এটা খুবই দুঃসাহসী এবং এইটা বিশ্লেষণ আসলে দিয়ে সম্ভব না। শুধুমাত্র একটা জায়গায় বেশি দিন থাকলে কিংবা শুধুমাত্র ভালোবাসা থেকেই যে মানুষ এরকম আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করতে পারে, এটা আসলে রেয়ার একদম খুবই। আমরা আরও তার একটা পরিচয় জানি যে তিনি আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ছিলেন এবং তারপরও তিনি খুব সাদামাটা জীবনযাপন করতেন। তার জীবনের মাঝে সেরকম কোনো বিলাসিতা ছিল না, তিনি খুব সিম্পলি লাইফ ডিল করতেন। এই যে সহজ সরলতার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। বেসিক্যালি আমি একটু ডিটেলসই বলি। মাহিরিন চৌধুরীর বাবা আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপন খালাতো ভাই। তো মাহিরিন চৌধুরীর বাবার নাম হলো মুহিতুর রহমান চৌধুরী, সবাই তাকে এমআর চৌধুরী হিসেবেই জানতো। তো মানে দুইজন মানে শহীদ এমআর চৌধুরী আর জিয়াউর রহমান আপন খালাতো ভাই, সেই হিসেবে তারা মানে নিজের ভাইয়ের থেকেও মনে হয় যে অ্যাটাচড ছিল, যেটা আমি যে মানে আমার ওয়াইফের কাছ থেকে শুনতে পেয়েছি। তো চাচা মারা যাওয়ার পর, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মোটামুটি চাচিকে মানে এবং তারেক ভাই এবং কোকো ভাই, বেসিক্যালি তারেক ভাইয়ের নামটা ফ্যামিলিগতভাবে সবাই আমরা মানে ওরা বলতো যে পিনু ভাইয়া, আর কোকো ভাইকে কোকো ভাই হিসেবেই ট্রিট করতো আমার ওয়াইফ। তো তাদের সাথে হয় কি ভাই বোনের মতো একটা সবসময় একটা রিলেশন ছিল এবং চাচি মাহিরিনকে খুবই পছন্দ করতো ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আমাদের বাসায় অ্যালবামে মিনিমাম মনে হয় 400-500 ছবি আছে যে চাচির সাথে তার যে অ্যাটাচমেন্ট ছোটোবেলার। হ্যাঁ, এবং আমার ওয়াইফ মারা যাওয়ার আগের সপ্তাহেও আমরা চাচির সাথে হসপিটালে দেখা করে আসছি, প্লাস তার বাসায় গিয়ে দেখা করে আসছি। তো তাদের মধ্যে একটা মানে বন্ডিংটা এমন ছিল যে মা মেয়ের মতো। এবং ছোটোবেলায় চাচি যখন বিভিন্ন ধরনের ইভেন পলিটিক্যাল ক্যাম্পেইনে গেলেও ওকে অনেক সময় সাথে নিয়ে যেত, অনেক মিছিল মিটিংয়ে বলতো যে বিশ্বাস করো আমাকে বলতো, আমার ওয়াইফ বলতো যে তুমি চিন্তা করতে পারবে না, চাচি আমাকে বিভিন্ন সময় তার মানে কত ক্যাম্পেইনে যে আমি গেছি, তখন আমার বয়স 7-8 বছর, চাচি সবসময় বলতো যে চল আজকে এই জায়গায় যাবো, তুই আমার সাথে যাবি, তুই আমার মেয়ে, তুই আমার সাথে যাবি। তো এই যে একটা বন্ধনের একটা ব্যাপার ছিল, বিশ্বাস করেন আমৃত্যু মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলবো এই বন্ধনটা অটুট ছিল। তো আমরা কিন্তু এই চাচি হসপিটালে যতদিন অ্যাডমিট ছিল এবং জেলখানায় ছিল, এর ভিতরে আমরা অনেকবার গিয়েছি, কিন্তু আমরা কখনোই এটা মানে প্রাইভেট জিনিসকে আমরা কখনো পাবলিক করি নাই। হ্যাঁ, এবং অনেক সময় অনেকে বলতো যে আপনারা এভাবে যান আসেন, এটা হয়তো আপনাদের জন্য যে কোনো সময় একটা খারাপ দৃষ্টান্ত মানে আপনারা সিচুয়েশনে পড়তে পারেন। তো ও এতটুক ডিটারমাইন্ড ছিল, ও বলে যে দেখেন আমার হলো রক্তের সম্পর্ক, আমি তো কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে যাচ্ছি না, আমি আমার রক্তের সম্পর্ক এই জন্য আমি দেখা করতে যাচ্ছি, এরপরে যদি কিছু হয় হবে, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না বা বদার করি না। হ্যাঁ, আর আমাকে কেন করবে, আমি তো কোনো পলিটিক্যাল ইস্যুতে যাচ্ছি না, আমি আমার রিলেটিভকে দেখতে যাচ্ছি, সে অসুস্থ, এটা আমাদের ধর্মীয় রীতিতে আছে, আমি যাচ্ছি। তো এইভাবে এবং চাচির সাথে একদিন এমন একটা ঘটনা হয়েছিল যে আমরা গত 24 সালের রোজার ঈদের পরে, নর্মালি সবসময় ওরা এই ঈদের পরে চাচির বাসায় একটা ওদের ছোটোবেলা থেকে একটা রেওয়াজ থাকতো ঈদের পর দিন যাওয়ার। তো এই সেম জিনিস যে ঈদের পরে আমরা বললো যে আমরা যেহেতু আগে যেতাম, আমি আজকে যাব, তুমি আমাকে নিয়ে যাবো, আমাকে বলতেছে তুমি ব্যবস্থা করো। তো আমি মোটামুটি করে পরে গেলাম এই এভার কেয়ার হাসপাতালে। ওই দিন চাচি খুবই অসুস্থ ছিল। তো ডাক্তার জাহিদ ভাই, তখন ডাক্তার জাহিদ ভাই যেহেতু ওনার পার্সোনাল চিকিৎসক, তো জাহিদ ভাই বললো যে ভাই আসছেন, কিন্তু ম্যাডাম তো খুবই অসুস্থ, মানে জানি না ম্যাডাম দেখা করবে কিনা। তো পরে ও বললো যে শুধু গিয়া বলেন যে মাহিরিন আসছে, এইটুকু বললেই হবে, আর আপনার বেশি কিছু বলতে হবে না। বিশ্বাস করেন জাহিদ ভাই গিয়া বলার সাথে সাথে বললো যে হ্যাঁ ওকে নিয়ে আসো।
তো ওকে দেখার সাথে সাথে ম্যাডাম মানে খালেদা জিয়া মানে বিছনা থেকে অলমোস্ট যেখানে বলে যে দুইজনে ধইরা উঠাইতে হয় সেখানে সে নিজেই কাত হয়ে উঠে গেছে। জাহিদ ভাই পুরো হা হয়ে তাকায় রয়েছে যে যে মানুষকে আমরা দুইজনে ধইরা আমাদের নড়াচড়া করাইতে হয় সেই মানুষ একা উঠে গেছে। তো এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো যে মাহিনের সাথে চাচির মানে খালেদা জিয়ার যে একটা আন্তরিক আত্মার যে সম্পর্ক ছিল সেই জায়গাটা ওই সময় মানে কতটা ভালোবাসতেন এবং ওই জিনিসটাকে ফিল করছে। হ্যাঁ, তাকে দেখেই তার মনের একটা শক্তি জেগেছিল আসলে। এটা একেবারেই, কারণ এই কথাগুলো হয়তো আজকে মিডিয়াতে বলতেছি কিন্তু আমরা এই কথাগুলো তো ধরেন কখনোই কারো ইভেন আমার লাইফে বা আমার যে কলিগ আছে আমার চাকরির লাইফে, আমার বন্ধু বান্ধব বা মাহিরিনের স্কুলের যে কলিগ অনেকেই জানতো না। তো ও মারা যাওয়ার পরে বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে যখন মানুষ জানতে পারছে তখন অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই এত বছর আপনাদের সাথে ওঠা বসা কিন্তু কখনো তো আপনারা বলেন নাই যে আপনারা এই ফ্যামিলি বিলং করেন বা এই ফ্যামিলির সাথে আপনাদের কানেক্টিভিটি আছে। তো বলে যে ভাই কিছু জিনিস থাকে প্রাইভেট। আমরা জানি যে আপনি এবং মাহিরিন চৌধুরী একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তো তখনকার যে সময়টা সেটা কি আমরা একটু জানতে পারি? জাস্ট আমি এভাবেই বলি যে ধরেন ও মারা যাওয়ার আগে, ও তো মারা গেল সোমবার অ্যাক্সিডেন্টে, শুক্রবার রাতের দিকে বাচ্চাদের জাস্ট দুষ্টামি করে মানে বলতেছে যে এই দেখো তোমরা আমার দুই ছেলে, তো একজন এবার ও লেভেলস দিয়েছে আরেকজন 9-এ পড়ে, তো বললো যে দেখো তোমরা তাড়াতাড়ি লেখাপড়া ঠিকঠাক মতো শেষ করো, তোমাদের লেখাপড়া শেষ হইলে 1-2 বছর সময় পাবা, এরপর তোমাদের বিয়ে শাদী দিয়ে আমি আলাদা করে দিব। তো আমি দুষ্টামি করে বলতেছি যে এত দেরিতে বিয়ে শাদী দিবা 25-26 বছরে, দেখো তোমার সাথে আমার সম্পর্ক আজকে প্রায় 32 বছরের। তো আমার দিকে তাকায় বলল যে তুমি আর ইয়ারকি মারার জায়গা পাও না। তো এই কথাটার উদ্দেশ্য হলো যে ও 1992 সালে শাইন স্কুলে ক্লাস 8-এ ভর্তি হয়, আর আমি শাইন স্কুলে কেজি থেকেই পড়তাম। তো ওর সাথে আমার পরিচয় ওই ক্লাস 8-এ থাকতেই, ও নতুন স্কুলে গেছে। তো মোটামুটি আমাদের যেহেতু শাইন স্কুল কো এডুকেশনের স্কুল, তো ওইভাবে আমরা যত স্টুডেন্ট মানে অ্যাকচুয়ালি শাইন স্কুলের ওরা কিন্তু সবাই পরিবেশটা এইভাবে শেখানো হয়, ডিফেন্সের একটা গাইডলাইনেই থাকে যে তোমরা এখানে যারা পড়ালেখা করতে আসছো সবাই কিন্তু ভাই বোন এবং ক্লাসমেট, এবং সবাই কিন্তু ভাই বোন আকারেই বড় হবা, এখানে অন্য কোনো ইন্টেনশন বা অন্য কোনো নেগেটিভনেস নিয়ে কেউ এই স্কুলে থাকতে পারবে না, এবং কেউ যদি এই ধরনের কোনো কাজ করো তাহলে কিন্তু তোমাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। সত্যি কথা কি, সেই আমাদের 90s-এর ওই যুগটা আমরা ওইভাবেই ভাই বোন হিসেবেই কিন্তু বড় হয়েছি, এবং ভাই বোন বন্ধু ক্লাসমেট এই জিনিসটাই ছিল আমাদের মধ্যে প্রচলন। তো আমরা ওইভাবে মেট্রিক পাস করলাম, তারপরে ইন্টারমিডিয়েটও আবার শাইন স্কুলই ইন্টারমিডিয়েট হলো কমপ্লিট। এরপরে পরবর্তীতে এক একজন এক এক দিকে গ্রাজুয়েশনের জন্য, যেমন আমি ইঞ্জিনিয়ারিং সাইডে পড়ালেখা আমার প্যাটার্ন নয়, কিন্তু আমাদের মধ্যে একটা বেশ বড় একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা প্রায় 25-30 জনের ছেলে মেয়ে মিলে একটা 25-30 জনের একটা ফ্রেন্ড সার্কেল। তো ওই ফ্রেন্ড সার্কেলটাই আমাদের এই গ্রুপ। তো মাঝখানে অনেক বছর অনেকের সাথে অনেকের দেখা নাই, পরে ধরেন যে 2000-এর পরে সোশ্যাল মিডিয়ার বদৌলতে তখন আবার সাথে সবাই মিলে আমরা একটা গেট টুগেদার, এভাবে এই হাই হ্যালো দেখা। পরবর্তীতে 2006-07-এর দিকে যখন আমরা এক একজন এক এক জায়গায় জবে যার যার ইয়েতে, পরে এইভাবে এই এক কথা দুই কথা একদিন দুষ্টামি করে বললাম যে এই তোরা বিয়ে শাদী করিস না কেন, যেহেতু বন্ধু মানুষ ফ্রেন্ড মানুষ, বলে যে দোস্ত সবাই আমরা চেষ্টা করতেছি, এক একজনের পরিবারে মানে বিয়ে শাদীর জন্য ছেলে টেলে দেখতেছে, তো এই আর কি ফাইসলাম আমরাও আছি, দেখতে পারিস, দুষ্টামি করে দুষ্টামির ছলে। পরবর্তী এরপর একদিন বললো যে আচ্ছা তোর একটা সিভি পাঠাইস। তো আমি বললাম যে ঠিক আছে, আমার একটা ভালো চাকরি বাকরি দেখার যদি সুযোগ থাকে দেখিস। তো পরে বলো বেশ কিছুদিন পরে ফোন দিয়ে বলো এই সিভিটা এটা না, আমি এটা আব্বার কাছে দিছি, হ্যাঁ তুই তো বলছিলি যে ছেলে হিসাবে আসিস, আমি তো মানে আকাশ থেকে সত্যি কথা পড়ছি। আমি বলি যে এটা তো আমরা তো অ্যাজ এ ফ্রেন্ড মানুষ এত বছরের ওর জানাশোনা চলাফেরা, এই জন্যই তো দিছি, জাস্ট ইয়ার্কির ছলে। পরবর্তীতে আস্তে পারিবারিকভাবে যোগাযোগ হলো, ওর পরিবার আমার পরিবার, এরপরে আমরা বেসিক্যালি। কিন্তু এই যে আমাদের 2008-এ বিয়ে হলো,
এরপরেও মনে হয়েছে যে ও কখনোই বলতো না যে যে দেখো আমার হাজব্যান্ড ওয়াইফ কেমন জানি মনে হয় না, কিন্তু তো ওই আমাদের স্কুল ফ্রেন্ড বন্ধুত্ব এটাই মনে হয় আমাদের জন্য ভালো একটা রিলেশন। তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সত্যি কথা কি আমাদের ওই রিলেশনটাই সবচেয়ে বড় বেশি আপন ছিল। তো আপনার সম্পর্কে জানতে চাই, আপনি এখন কোথাও কর্মরত আছেন কিনা? জি, আমি আছি আপু প্যারাডাইস গ্রুপে, প্যারাডাইস টেলিকমের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছি। দুর্ঘটনাগুলো কিন্তু আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা জানি না আসলে আমাদের জীবনে কালকে কি ঘটবে, আজ কি ঘটবে। তো এই ধরনের বিষয় এবং স্পেশালি এই যে বাচ্চাগুলোর কথা মনে করে বা যেভাবে আপনার স্ত্রী আমাদের সকলের যিনি মাহিরিন চৌধুরী আপু, ইনি যেভাবে আসলে গিয়েছেন আগুনের মধ্যে ঝাঁপিয়ে, আসলে কথাগুলো বললে আমরা জানি যে আপনার খারাপ লাগে বা জিনিসগুলো ফিল করাটা কতটা প্যাথেটিক। তারপরও এই ধরনের বিষয়গুলো আসলে কি আগামীতে কি পরিকল্পনা করলে বা কিভাবে এই ধরনের দুর্ঘটনাগুলো যেন না হয়, আমাদের আসলে কি করণীয় রয়েছে যে যার জায়গা থেকে, কি মনে হয় আপনার? আপু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছেন। সেই ক্ষেত্রে দেখেন আমাদের দেশটা সত্যি কথা কি সবাই বলে যে সব সম্ভাবনার দেশ, যেভাবে সবাই সব সম্ভাবনার দেশ বলে, এই জায়গাটার ভিতরে এই যে আজকে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যায়, একটার পর একটা ইভেন্ট তৈরি হয়, একটা ইভেন্ট তৈরি হইলে প্রিভিয়াস ইভেন্টটা মানুষ ভুলে যায়। কিন্তু এই যে ক্ষতগুলা তৈরি হয়ে থাকে সমাজে বা প্রত্যেকটা পরিবার, মানে বিশ্বাস করেন যেই পরিবারগুলোর ভিতরে মানে এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে মানে এই পর্যন্ত গিয়েছে, তারাই কিন্তু ফিল করতে পারে যে এটা কত বড় তার পরিবারের জন্য কত। যার যতদিন এইরকম সিচুয়েশনে না পড়ে সে কখনো ওইটা উপলব্ধি করতে পারবে না যে কতটা কি পরিমাণ মানে তার পরবর্তী জীবনের জন্য বা তার ফ্যামিলির জন্য কতটা কষ্টদায়ক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেই জায়গাগুলোতে ধরেন সরকারেরও কিছু দায়বদ্ধতা আছে এবং মানুষ হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। এখন আমি যদি বলি ধরেন আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা যেই লোকেশনে যেই সিচুয়েশনে এটা তৈরি হয়েছে, সেই জায়গাটা আসলেই একটা খুব ক্রিটিক্যাল জায়গা। এমন একটা লোকেশনে তৈরি হওয়া যেখান থেকে ডেইলি ধরেন প্রায় 300+ বিমান ওঠানামা করে। তো হয়তো আজকে একটা প্রশিক্ষণ বিমান পড়ছে, আগামীকালকে যে একটা বড় প্যাসেঞ্জার ক্যারিয়ার পড়বে না, এটা নিশ্চয়তা আমি আপনি কেউ দিতে পারি না। তো এই ধরনের যেই একটা প্রতিষ্ঠানে প্রায় 2,500-3 হাজার বাচ্চা সকালবেলা যায়, বিকালে আসে, তো এইরকম একটা সিচুয়েশন, ওইরকম একটা স্কুলের পারমিশন কারাই দিয়েছে, কেন দিয়েছে, এটা একটা বড় কোশ্চেন মার্ক। এটা নিয়ে সরকারের ভাবার একটা বিষয় আছে। ইন দ্য মিন টাইম যে কিছু কিছু ক্ষেত্রে জনবহুল জায়গাগুলোতে যেই ধরনের প্রোটেকশন নেওয়া দরকার বা যেই ধরনের অপারেশনগুলো ডিফেন্স বা অন্যান্য অর্গানাইজেশনগুলো চালায়, সেই জায়গাগুলোর থেকে তাদের আরও সতর্কতা এবং সেই সেফটি মেজার করে সেই জায়গাগুলোকে ব্যবহার করা উচিত। তো এইখানে সরকার যদি এই মানে জায়গাগুলোকে দৃষ্টি একটু ভালোভাবে দেয় এবং মনিটরিং অর্গানাইজেশনগুলো যদি একটু স্ট্রিক্টলি মনিটর করে, তাইলে হয়তো আমরা দুর্ঘটনা অনেক অংশে কমায় নিয়ে আসতে পারবো। এই জায়গাটা আমার আপিল থাকবে যে সরকারের কাছে এই জিনিসগুলো নিয়ে আবার নতুন করে একটু মানে ভাবার এবং এগুলোর যথাযথ একটা আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং কারণ প্রত্যেকটা ফ্যামিলি শুধু আজকে আমার ওয়াইফ মারা গেছে ও স্বাধীনতা পদক পাইছে এই জন্য যে আমি মানে হয়তো ব্যক্তিগতভাবে মনে করতেছি বা জাতি মনে করতেছে তাকে সম্মানিত করছে, কিন্তু দেখেন আজকে প্রায় সম্ভবত 37 জন, অলমোস্ট 37 জন মানুষের প্রাণ এই একটা ঘটনায় ঝরে গেছে। আর প্রায় 90 জনের মতো অলমোস্ট কাছাকাছি এখনো মানে আহত পরিবার। যারা তো মারা গেছে আমি বলবো তারা ওয়ান টাইম হয়তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু যারা এখন বেঁচে আছে আমার অনেকগুলো ফ্যামিলির সাথেই প্রায়ই কথা হয়, সত্যি কথা তারা কি জীবিত আছে ঠিকই, কিন্তু জীবিত অবস্থায় মৃত বাচ্চাগুলা। কারণ এই বাচ্চাগুলা ধরেন তার স্বাভাবিক জীবনে হয়তো আর যতদিন বেঁচে থাকবে ফিরে যেতে পারবে না। এই পরিবারগুলোর সামনে প্রতিদিন একটা সকাল শুরু হয় একটা বিভীষিকাময় দিয়ে,
যে একটা বাচ্চা 8-9 বছরের 10 বছরের বাচ্চা যখন সকালে আয়নার সামনে তার চেহারাটা দেখে, মানে এটা মানে বিবস্বতার একটা অংশ দেখে সে তখন তার কাছে সত্যি কথা বেঁচে থাকাটাই একটা অর্থহীন। আর এদের যে ট্রিটমেন্ট করতে যেই পরিমাণ প্রতি মাসে একটা যে কস্টিং যায়, এটা অনেক পরিবারেরই বেয়ার করা এই মুহূর্তে খুবই দুঃসহ হয়ে গেছে। তো আমি সরকারের কাছে একটা অ্যাপিল রাখবো যে তারা যেন এই জিনিসটাকে একটু গুরুত্বের সাথে দেখে এবং এই পরিবারগুলোকে বাঁচার একটা অবলম্বন তৈরি করে দেয়, এই বাচ্চাগুলোকে বাঁচার অবলম্বন তৈরি করে দেয়। কারণ তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের এই ট্রিটমেন্টটার ভিতরেই থাকতে হবে এবং এই বাচ্চাগুলো কখনোই স্বাভাবিক হতে পারবে না। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে কিছু জিনিস হয়তো বা আমরা মিডিয়াতে যতটুকু দেখি, আপনার কাছ থেকে আমরা কিন্তু আরও ডিটেলসে জানতে পারলাম, আরও সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের হয়তো বা যেগুলো জানার দরকার ছিল সেগুলো নিয়ে আমরা জানলাম। এবং আমরা সকলেই চাই আসলে এই ধরনের জিনিসগুলো যেন না ঘটে, এই ধরনের দুর্ঘটনা যেন কোনো ফ্যামিলির সাথে, কোনো ব্যক্তির সাথে কখনো না ঘটে। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এটিএন বাংলাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।